আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম আরেকটা নিউ ব্লগ নিয়ে। এখন বাজে রাত ৯টা। তো রাত্রেবেলা তো ভর্তা বানাইলাম, দেখলেন আপনারা গতকালকের ভিডিওতে। ভর্তা বানাইলাম কারণ ঈদের পরে নাই ভর্তা ভাজি খেতেই ভালো লাগে। আর আমার মেয়ে নেহা আবার ও ভর্তাটা অনেক পছন্দ করে, আর নিধি আলু ভর্তাটা অনেক পছন্দ করে। আর এই কদিন তো অনেক দৌড়াদৌড়ি করলাম, বোনদের বাসায় গেলাম। আসলে মেয়েরা কোথাও যায় নাই, আমিই গেছি। আমার মেয়েরা কোথাও যায় না, আশেপাশে বেড়ানোর কোনো জায়গা নাই। খালি আমি আমার ছোটো দাবুরের বাসায় গেছিলাম, তারপর ওর ফুপু থাকে মিরপুরে, ওইখানে বলছিল যে তোরা আয়। তো আমরা যাই নাই। আমার ননসকেও বললাম যে আয়সা ঘুরা যাও, তো উনিও আসে নাই। যাই হোক, এই যে এতদিন তো কিন্তু বসে আছি মামার রুমে, মামা নাই। মামা তো চলে যাবে কয়েকদিন পরে। এখন মানে একটু কাজ কেনাকাটা আছে, তারপরে আবার যেহেতু সময় শেষ, অনেক ফ্রেন্ড সার্কেল আছে, তাদের সাথে দেখা সাক্ষাৎ করে। তারপরে ময়মনসিংহ গেছিল, আবার নাকি যাবে। আর ওই কদিন তো বোনদের সাথে ভালোই সময় কাটলো। বোনরাও ওই যে খালাতো বোন একটা জব করে, ওর আবার অফিস বন্ধ ছিল। তো এখন তো আবার যার সবার অফিস খুলে গেছে। খালাতো ভাইটা আসছিল, আর আমার ভাইটাও অনেক দূরে থাকে। ভাইটাও বলছিল যে আয়, তা যাই নাই। আমার অনার্সও বলছিল, আমার ভাইও বলছিল। তো মেয়েরা না কোথাও দূরে কোথাও যাইতে চায় না, এর জন্য যাইতে পারি না। আর ওরা বিশেষ করে বাসে উঠতে পারে না, বাসে মানে চড়তেই পারে না। খালি বাস সিটিতে গেলে কোনো রকম একটু কষ্ট করে যায়, কারণ বাস সিটিতে তো সিএনজি দিয়ে যাওয়া সম্ভব না প্রতিদিন। আর মাঝে মধ্যে যদি আমি নিয়ে যাই তখন একটু সিএনজিতে নেই, আবার আমিও বাসে নিয়ে যাই। ওর বাবা সবসময় ওকে বাসে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কারণ সিএনজিতে যাইলে তো অনেক খরচ পড়ে যায়। আর এই যে তাহলে তাহলে দেখতে থাকেন আমার এই ব্লগটা, আশা করি ভালো লাগবে। আর আমার ব্লগ যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা পেজ থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই পেজটা ফলো করবে। এখানে বসে আছি, মেয়েরা কিন্তু ওই রুমে বসে টিভি দেখতেছে। আমার তো প্রতিদিনই ভাগ্নিদের বাসায় দাওয়াত খাইতেছিল। তো আমার মেজ বোনের বাসায় যাওয়ার পরে আমার খালু আর খালামা আসছে, চার মেয়ের জন্য সেমাই, তারপরে কেক, অনেক কিছু নিয়ে আসছে। তো এগুলো আবার মামার কাছে দিয়ে দিল, বলল নেহাকে দিস, নেহা খাবে, আমরা সবাই মিলে খাবো। আসলে বাবা মা নাই, খালা খালু এরাই আছে সামনে। তো আমার খালাতো বোন তিন মেয়ের জন্য যা নিয়ে আসছে, আমার জন্য তা নিয়ে আসছে। আমার তো দেখে খুবই ভালো লাগলো, আসলে মা বাবার কথা মনে পড়ে গেল। যাই হোক, এই জর্দা সেমাইটা নেহা অনেক পছন্দ করে। ও বলছিল যে শানু আপার হাতের এই সেমাইটা আমার অনেক পছন্দ। তো আমার খালু প্রতিবার ঈদে তিন মেয়ের জন্য এরকম সেমাই রান্না করে নিয়ে আসে, আমার জন্য নিয়ে আসছে। আর মামা এই যে যাওয়ার প্রায় সময় হয়ে যাচ্ছে, মামা লাকেজে যা যা আছে সব আমাদের একটু একটু করে দিচ্ছে। এই যে সাবানগুলা ছিল, আমাকে আবার দিল। তো আগেরও আছে এই সাবানগুলা, আমি আবার দোনোটা একসাথে করে রেখে দিলাম। আর এই যে সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা বানাচ্ছিলাম। গতকালকে রাতে তো তেমন কোনো ভিডিও করা হয় নাই। এই যে এখানে আমি আবার কুকারে আমি নাস্তা ভাজছিলাম, কারণ সিলিন্ডার গ্যাসে যদি নাস্তা ভাজি তাহলে কিন্তু অনেক গ্যাস চলে যায়। আর এই যে নিধির বাবাকে আবার বললাম যে তুমি সেমাই খাও। নিধির বাবা মিষ্টি জিনিসটা খুব পছন্দ করে। আমি দেখছি ওকে যদি মিষ্টি জিনিস দিয়ে ও প্রতিদিন নাস্তা দিই, ও প্রতিদিনই পছন্দ করবে, কিন্তু আমার আবার ভালো লাগে না, আমার আবার ঝাল ঝাল পছন্দ। এখানে আবার নেহা ঘুম থেকে উঠলো, তাই নেহাকে আবার ডিম ভেজে দিলাম। ও আবার সকাল সকাল মিষ্টি জিনিস খাইতে চায় না বেশি একটা, পরে খাবে। ওর আবার এই সেমাইটা অনেক পছন্দ। আর এই যে এখন মেয়েরা ঘুম থেকে উঠলো, সবাই মিলে নাস্তা খাইলাম। মামা তো চলে গেল তার ভাগ্নির বাসায়, মামার যাওয়ার টাইম হয়ে গেছে, মামা তো ঘরেই থাকে না। আর যেহেতু ঈদ, ভাগ্নিরা দাওয়াত দিচ্ছে এই ভাগ্নির বাসায়, তো ওই ভাগ্নির বাসায় এভাবেই দিন কাটছে। আর এই যে আমি এখন বিছনাটা গুছায় নিলাম, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে বিছনা ঘর ভালো করে ঝেড়ে
তারপরে রান্না করতে যাব। আসলে ঘর যদি নোংরা থাকে, এলোমেলো থাকে, আমার মোটেও ভালো লাগে না। আর ওই যে নিচে কাপড়গুলা, এগুলো আবার মামা ধুবে, বলল যে সব কাপড় এখন থেকে ধুয়ে ধুয়ে রেখে দিব যাওয়ার সময়, তাহলে আমার কোনো কষ্ট হবে না। আর এই যে উপরে কাপড়, এগুলা সব বাস করবে মামা। আর মামা এখন বাইরে গেছে, তাই আমি ঘরটা ঝাড়ু দিয়ে কাপড়গুলো এখানেই রেখে দিলাম। মামা যখন আসবে গোসল করবে, তারপরে কাপড় একটু একটু করে নাকি ধুবে। আর আজকে ওয়েদারটা তো মাশাআল্লাহ অনেক সুন্দর, আমার তো ভালোই লাগতেছিল। আপনাদের কেমন লাগতেছে? আসলে আমার কাছে ভালোই লাগে, একটু আলো আলো থাকলে। অন্ধকার ওয়েদার ভালো লাগে না, কিন্তু বৃষ্টি কিন্তু আমার খুবই ভালো লাগে। এই যে এখন টেবিলের উপরে এই অবস্থা, টেবিলটা আমি পুরাপুরি পরিষ্কার করব। আর ওই রুমটা তো পরিষ্কার করছি, রান্নাঘরটাও আমি ফ্লোর ভালো করে মুছে নিছি। এখানে আবার চাল এনেছিল, চালগুলো আমরা ঢালবো। আসলে এখন আমি আপনাদের সাথে ঈদে যে রোস্ট রান্না করছিলাম, সেই রোস্টের রেসিপিটা আমি শেয়ার করতেছি। আমার এই রোস্টের রেসিপিটা অনেকেই চায়, আর আমার ছোট ননাসও বলছিল যে তুই কিভাবে রান্না করিস, ঈদে আমাকে জিজ্ঞেস করছিল। তো আমি তো ভিডিও করছিলাম ঈদে, তো ঈদের ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে ঈদে কিন্তু আমি রোস্ট রান্না করছিলাম। রোস্টের ভিতরে এই যে এই মশলার ভিতরে জয়ফল, জটি, টক দই, মরিচের গুঁড়া, আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে আমি কষায় নিচ্ছি তেলের উপরে। এটা না অনেকক্ষণ কষাইতে হয়, যত কষাবো ততই মজা হয়। তো এইভাবেই আমি রান্না করি রোস্টটা। আর এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। আসলে একই রকম রান্না, আমার শাশুড়ি এইভাবেই রান্না করতো, আমি একটু অন্যরকম আর কি, একটু বেশি কষাই আর একটু মশলা অন্যরকম দেই, এই একটু পার্থক্য। আর এই যে এখন আমি মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি রোস্টগুলা দিয়ে দিলাম। ঈদের দিন আপনাদের সাথে রান্নাটা তেমন কোনোভাবে শেয়ার করা হয় নাই, এই জন্য ভাবলাম যে ঈদের দিন যেহেতু রোস্ট রান্না করেছিলাম, সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করি। আর এই যে আমার রোস্টটা কিন্তু হয়ে গেছে, এখন আমি দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে এখন আমি যখন ঝোলটা শুকায় যাবে, তখন আসলে ঝোল আমি বেশি শুকাই না, কারণ আমার ঘরে না রোস্টের ঝোলটা আমার দুই মেয়ে খুবই পছন্দ করে, এই জন্য আমি একটু ঝোল রাখি। রোস্ট কিন্তু ঝোল রাখতে ভালো লাগে না, একদম শুকায় ফেললে তাহলে কিন্তু মজা লাগে। কিন্তু আমার দুই মেয়ে, ওই যে বললাম, ওরা আবার কি করে, রোস্ট একটু ঝোল হলে ওদের নাকি ভালো লাগে। আর এখানে আমার বড় ননাস চটপটি রেসিপি চাইছিল অনেক দিন আগে, আমি দিব দিব করে আমার দেওয়া হয় নাই। তো আজকে ভাবলাম যে একটু চটপটি রান্না করি, সবাই মিলে খাই, আর রেসিপিটাও দিয়ে দিই। আসলে এখানে চটপটি সিদ্ধ দেওয়ার সময় আমি হলুদ মরিচের গুঁড়া আর একটু জিরা গুঁড়া দিয়ে সিদ্ধ করি, তারপরে আমি রাঁধুনি যে চটপটি মশলাটা আছে সেটা দিয়ে রান্না করি। আর এখানে এই যে লবণ দিয়ে দিলাম। আর ঈদ তো বলতে বলতে শেষ হয়ে গেল, কার কেমন ঈদ কেটেছে। আসলে রাস্তাঘাটের পরিবেশ দেখে, নিউজ দেখে তো মনটা খুবই খারাপ হয়ে গেল। রাস্তাঘাটে বের হতেই মনে হয় কি যানটা হাতে নিয়ে বের হইতে হয়। আমাদের বাংলাদেশের রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। আসলে ভাগ্যিস ভালো আমার শ্বশুরবাড়ির, আমরা সব একই এলাকায়, মা বাড়ি ফ্যামিলিও একই এলাকায়, খালি আমার ভাইটা একটু দূরে। দূরে হইলে কিন্তু অনেক কষ্ট। ঈদ হইলে যারা নাকি ঢাকার বাইরে, যেমন চট্টগ্রাম, তারপরে খুলনা, মানে বিভিন্ন অঞ্চলে যারা থাকে, তাদের কিন্তু অনেক রকম কষ্ট। এত কষ্ট করে তারা ঈদে যায় বাড়িতে ঈদ করতে, তার ভিতরে যদি রাস্তাতে এরকম কিছু হয়, এগুলা কি সহ্য করা যায় বলেন? আসলে দুর্ঘটনাগুলো দেখে এত মন খারাপ লাগে, নিউজ খুললে এইসব শুনি। সেদিন দেখলাম বাসে আগুন ধরে গেছে, তারপরে দেখলাম, এর আগে দেখলাম বাস ফেরি থেকে পড়ে গেছে। আসলে আমি না এইসব তো নিউজ একদম দেখতে পারি না। নিধির বাবা যখন দেখে, আমি ওকে রাগ করি যে তুমি এটা পাল্টায় দাও। আমি যতদিন এগুলা দেখবো, 3-4 দিন আমি আর খাবো না। আমার কেমন জানি মানে টেনশন থাকে ভিতরে ভিতরে, একটা অশান্তি লাগে। এমনি তো সকালবেলা ঘুম ভেঙে যায় সংসারে নানা রকম টেনশনে, তারপর আবার এই সমস্ত নিউজ দেখে না আরও কেমন জানি লাগে, ভালো লাগে না। তো যার যে আত্মীয় স্বজন মারা গেছে, আল্লাহ জানি তাদের ধৈর্য দেয়, তারা জানি মানে ধৈর্য ধরে তাদের এই আত্মীয় স্বজন গেছে, তারা জানি এই কষ্টটা সহ্য করতে পারে। জানি এটা সহ্য করার মতো না, তারপরও আল্লাহ, আমরা বলি না আল্লাহ যা করে ভালোর জন্যই করে।
যাই হোক, মন তো অনেক খারাপ, এগুলা দেখতে পাই না, নিউজ দেখতে পাই না। নিউজ দেখলে আমার খুবই খারাপ লাগে। প্রত্যেকবারের মতোই আমি কিন্তু খবরে এইসব নিউজটা কমই দেখি। এই যে আমার ডাবলিগুলা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আলু দিয়ে দিলাম কুচি করে, আর কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কাঁচা মরিচ। এখন আমি রাঁধুনি যে মশলাটা আছে না, সেটাও দিয়ে দিব। এখানে আমি টকের ভিতরে একটু দিয়ে দিলাম, টকের ভিতরে এই মশলাটা একটু দিলাম, আর দিব একটু চিনি আর একটু লবণ। আর যারা জাল বেশি পছন্দ করেন তারা শুকনো মরিচের গুঁড়া, তারপরে কাঁচা মরিচ কুচি করে দিতে পারেন, কিন্তু আমরা কিন্তু একদমই ঝাল খাই না, ঝাল খাওয়াটা কমাই দিছি, এই জন্য আমি আসলে মরিচের গুঁড়া দিলাম না। আর এই যে এখানে আমরা সবাই মিলে এখন চটপটিটা বানানো হলে খালাতো বোন আমরা সবাই মিলে খাবো। আসলে ওরা সবাই মিলে বলছিল যে আয় চটপটি বানাই। আমার বোন আমাকে আবার ডাবলি দিয়ে গেছিলো, আর মামা আবার নারায়ণগঞ্জ থেকে তেঁতুল আনছিল। আমি খালি রাঁধুনি মশলাটা আনছিলাম, চটপটির মশলা। তাই ভাবলাম এখন সবাই মিলে চটপটি খাবো। আর ঈদে কিন্তু চটপটি খুবই ভালো লাগে, কিন্তু আমি ঈদে বানাই না। আমার ভাবি না প্রতিবার ঈদে চটপটি বানায়, আর আমার ভাবির হাতের চটপটি কিন্তু অনেক মজা হয়। আর বিশেষ করে আমি আমার ভাইয়ের মেয়ে দুইটাকেও মিস করতেছিলাম, কারণ ওরা দূরে থাকে। আসলে ওরা থাকলেও আসলে খেতে পারতো। যাই হোক, যেখানেই থাকুক সবাই জানি ভালো থাকুক, এই দোয়াই করি। আর এই যে সর্বশেষে আমি আবার ডিম কুচি করে এখানে গ্রেটার করে দিয়ে দিলাম। এভাবেই আমি ঘরে সবসময় চটপটি বানাই। মামা আবার বলতেছিল যে কালকে একটু মার্কেটে যাবে, মামার সাথে দেখি একটু মার্কেটে যাব, যদি আর যাই আপনাদের সাথে শেয়ার করব, কারণ মামার শেষের কেনাকাটা আছে। মামা নাকি প্যান্ট শার্ট এগুলা কিনবে, কারণ যাওয়ার তো বেশি সময় নাই, মামা চলে যাবে। তো সবাই আমার মামার জন্য দোয়া করবেন, মামা যেন সুস্থ সবলভাবে যে পৌঁছাইতে পারে।